নিয়েছে তো মা। নিয়েছে তো টেস্ট করাতে, 2 মাস হয়ে গেছে অথচ একবারও চেক আপ করাতে নেয়নি যখন, তখন তো ও অবশ্যই ইনরেসপন্সিবল। যাই হোক, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এ কথা বলে মা চলে গেল। তিতির ভাবনায় পড়ে গেল, কি হবে এখন? ডাক্তারের কাছে গেলে তো ধরা পড়ে যাবে ও আসলে প্রেগনেন্ট না। তখন কি করবে? মুগ্ধকে ফোন করে যে বুদ্ধি চাপে সেটাও সম্ভব না। ও এখন মিটিংয়ে, ফোনটা নিশ্চিত সাইলেন্ট করা। তবুও একটা ফোন করলো, মুগ্ধ ধরল না। টেনশনে তিতিরের গা কাঁপছে। এত দূরে সে ধরা খেয়ে প্ল্যানটা ভেস্তে যাবে ভাবতেই তিতিরের কান্না পেল। ইস, কেন মিথ্যের উপর ভর করে ব্ল্যাকমেল করতে গেল? মুগ্ধকে বলে সত্যি সত্যি প্ল্যান করে প্রেগনেন্ট হতো, তারপর না হয় ব্ল্যাকমেলটা করতো। এত তাড়াহুড়া তো কিছু ছিল না। উফ, কি হবে এখন? এসব চিন্তা ভাবনার মধ্যে তিতিরের মনে এই একটা কথাই এলো যে ডাক্তারের কাছে রিকোয়েস্ট করে যদি ম্যানেজ করা যায়। সে যদি মাকে সত্যিটা না বলে তাহলেই তো আর কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো ডাক্তার কি সেটা করতে রাজি হবে? কেন হবে না যদি সেভাবে বোঝানো যায়? কিন্তু আলাদা করে কথা বলার সুযোগটাই যদি না পায়? পাবে না কেন? ও বলবে যে ওর মায়ের সামনে লজ্জা লাগছে, তাহলে তো ডাক্তার ওর মাকে সামনে রাখবে না। অবশেষে এই ভরসায় তিতির বের হলো। মা একটা কথাও বলল না পুরো রাস্তায়। তিতিরকে ওদের এলাকারই একটা ক্লিনিকে নিয়ে আসা হয়েছে। ডাক্তারের চেম্বারে ঢুকেই তিতিরের চক্ষু চড়ক গাছ। ইমা আন্টি, এটাই ইমা আন্টির ক্লিনিক তাহলে? ডক্টর ইমা তিতিরের মায়ের বান্ধবী। একে কি করে কনভিন্স করবে ও? হায় খোদা, মানুষ নিজের অবিবাহিত মেয়ের প্রেগন্যান্সি চেক আপ করাতে পরিচিত মানুষের কাছে যায় এই প্রথম দেখলো। সবাই তো এরকম কেসে লুকিয়ে চুরিয়ে অপরিচিতদের কাছেই যায় গোপন রাখার জন্য। চেম্বারে ঢুকে বসার পর তিতির বলল, মা তুমি বাইরে যাও। ডক্টর ইমা বলল, ওর বোধহয় লজ্জা লাগছে, স্বাভাবিক, প্রথমবার তো। তুই বাইরে অপেক্ষা কর, আমি ডেকে নেব। তিতিরের মা বলল, না না, আমি বাইরে যাব না, ওর মোটেও লজ্জা লাগছে না। আমার চোখের দিকে দেব দেব করে তাকিয়ে সব কথা বলছে। ওর লজ্জা শরম সব গেছে। যে মেয়ে বিয়ে না করেই কারোর সাথে শুতে পারে, তার আবার লজ্জা কিসের? এ কথা শোনা মাত্রই তিতিরের চোখ ফেটে কান্না এলো। একটা শব্দও করল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এ যেন পানি না, রক্ত। ডক্টর ইমা বলল, আহা, মাথা ঠান্ডা কর, কি সব বলছিস? তুই বাইরে যা তো, আমি দেখছি। মা অনিচ্ছা সত্ত্বেও বাইরে চলে গেল। তিতির কাঁদতে কাঁদতে উঠে এসে ডক্টর ইমার পা জড়িয়ে ধরে বলল, আন্টি প্লিজ আমাকে বাঁচান। আরে আরে, করছো কি? পা ছাড়ো, এই পাগলি মেয়ে, কি হয়েছে? আন্টি আমার ফ্যামিলি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। 6 বছরের সম্পর্ক আমাদের, অনেকদিন ধরে অনেকভাবে চেষ্টা করছি, কোনো লাভ হচ্ছে না। তাই আমি এবার প্রেগন্যান্সির কথা বলেছি। আসলে আমি প্রেগনেন্ট নই, আমার আমার বয়ফ্রেন্ড এসব করার মতো ছেলেই না। কিন্তু প্লিজ আন্টি আপনি মাকে সত্যি কথাটা বলবেন না। সে কি? হ্যাঁ, কিন্তু আমি কি করতে পারি? আপনি শুধু বলবেন সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি যে প্রেগনেন্ট না সেটা প্লিজ বলবেন না। আরে আগে পা ছাড়ো তো। ডক্টর ইমা তিতিরকে টেনে উঠিয়ে পাশের চেয়ারটাতে বসালো। বলল, দি, আমি এটা কি করে লুকোবো বলো? তোমার মা তোমাকে এখানে অ্যাবর্শন করাতে নিয়ে এসেছে। তিতিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। উনি আরো বলল, তোমাকে এ কথা বলে কি তুমি আসতে? তাই চেকআপের কথা বলে এনেছে। তিতিরের কান্না আরো বাড়ল। ডক্টর বলল, বাচ্চাদের মতো কান্না করো না। এসব না করে বাবা মাকে বোঝাও যে তুমি তোমার বয়ফ্রেন্ডকেই বিয়ে করতে চাও। অনেক বুঝিয়েছি আন্টি, কোনোটাতেই কাজ হয়নি বলে আজ এই পথ বেছে নিয়েছি। দিদি, যেভাবে তুমি এসে আমার পা জড়িয়ে ধরছো, আমি বুঝতে পারছি ব্যাপারটা বড্ড মায়া লাগছে। কিন্তু আমি কি করব মা? আমার যে কিছুই করেনি। তাও ভাগ্য ভালো যে তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট হওনি। হলে একটা জীবন পৃথিবীতে আসার আগে মেরে ফেলা হতো। আমি মায়ের পড়ে না করলেও তোমার মা তোমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেত। তিতির কেঁদেই চলেছে। ডক্টর আন্টি আবার বলল, শুধু তোমার মাই বলে কথা না, আমার এই ক্লিনিকে কয়েকদিন পর পর এরকম মায়েরা আসে তাদের মেয়েদের নিয়ে অ্যাবর্শন করাতে। আজকাল অহরহ ঘটছে এসব। কাউকে তো দেখলাম না মেনে নিয়ে মেয়ের পছন্দ মতো বিয়ে দিয়েছে। আমি একজন মা বলেই বুঝি, কোনো মায়েরাই এসব মানতে পারে না।
নিজে যখন মা হবে তখন বুঝতে পারবে আসলে মায়েরা চিন্তা করে যে ছেলে বিয়ের আগে এসব করতে পারে তার আর যাই হোক ভালো ছেলে না, তাই বিয়ে দিতে রাজি হয় না। প্রত্যেকটা মাই তো চাই তার মেয়ের ভালো একটা ছেলের সাথে বিয়ে হোক। টাকা পয়সা, পড়ালেখা, চাকরির যোগ্যতা সব কিছুর আগে দেখে চরিত্র। তার মেয়েরই ভালো জীবনযাপনের আশায়। তাই বলছি, এভাবে বাবা মাকে বিয়েতে রাজি করানো যায় না। কি করবো আন্টি, কোনোভাবেই বোঝাতে পারছি না। আমি তো পারতাম ইচ্ছে করলেই পালিয়ে গিয়ে বিয়ে করতে, ওদের বাসার সবাই রাজি, আমাদের কোনো প্রবলেম হতো না। কিন্তু বাবা মায়ের কথা ভেবেই তো পারিনি। যাদের কথা ভেবে নিজে কষ্ট পাচ্ছি, আরেকজনকেও কষ্ট দিচ্ছি, তারা কি পারে না একটু আমার কথাটা ভাবতে? হ্যাঁ, সেটাই ভাবছিলাম আমি, কিন্তু তুমি আমার খুব বাজে একটা ওয়েতে গিয়েছো। এভাবে হবে না, অন্যভাবে বোঝাও। ডক্টর আন্টি মাকে ডেকে বলল, তোর মেয়ে প্রেগনেন্ট না, শুধুমাত্র তোদেরকে বিয়েতে রাজি করানোর জন্য এ কথা বলেছে। ও ছেলেটাকে প্রচণ্ড ভালোবাসে, বুঝতে পারছিস? একটা মেয়ে কখন ভয় ডর লজ্জা শরম বিসর্জন দিয়ে এ কথা বলতে পারি কতটা ভালোবাসলে? তাছাড়া ও তো পারতো পালিয়ে গিয়ে বিয়ে করতে, তা না করে তোদেরকে রাজি করানোর চেষ্টা করছে। এবার মেনে নে বোন। তিতিরের মা তখনই তিতিরকে শরীরের সব শক্তি দিয়ে একটা চট দিল। তারপর ওকে হাত ধরে টেনে নিয়ে রিকশায় উঠিয়ে সোজা বাসায়। পুরো রাস্তায় একটা কথাও বলে না, হাতটা শক্ত করে ধরে রইল শুধু। বাসায় ঢুকে 1 সেকেন্ড দেরি না করে নিজের ঘরে চলে গেল। তিতিরও গেল নিজের ঘরে, কিন্তু দরজা আটকালো না। এমন সময় ফোন এলো মুগ্ধর। এখন ধরতে সাহস পেল না, মা যদি আসে। ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। মা নিজের ঘরে গিয়ে আলমারি খুলে সেই 3 ফিটের কাঠের স্কেলটা নিয়ে এলো, যে স্কেলটা ছোটবেলায় বানানো হয়েছিল তিতিরের ছবি আঁকার জন্য। একপাশে একটু ভেঙে যাওয়ায় ওটা তিনি আর ব্যবহার করতে দেয়নি তিতিরকে। আজ সেই বহু বছরের অব্যবহৃত স্কেলটি দিয়ে ইচ্ছে মতো মারল তিতিরকে। তিতির বরাবরই সবার খুব আদরের ছিল, কেউ কখনো ওর গায়ে হাত তোলেনি। মুগ্ধর কথা জানার পর কয়েকটা চড়থাপ্পড় খেয়েছে বটে, কিন্তু এমন মারের সাথে পরিচিত ছিল না তিতির। মা এতই পাগলের মতো মারছিল যে কখন তিতির ফ্লোরে পড়ে গেছে সেদিকে খেয়ালই করেনি। তিতির একটা কথাও বলল না, নীরবে কাঁদতে লাগলো শুধু। এত জোরে মারার পরও চিৎকার করছে না বলে মা আরও জোরে জোরে মারছিল। প্রথমে ভাবি আর চম্পা ছাড়া কেউ বাসায় ছিল না থামাবার মতো। ভাবি থামাতে আসায় মা ভাবিকে এমন ধাক্কা দিল, ভাবি গিয়ে পড়ল দরজার ওপর। মাথায় ব্যথা পেল, আর আগাতে সাহস পেল না, কাঁদতে লাগলো শুধু। চম্পা তো এগুলোই না, দূরে দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছিল। মায়ের শরীরের সব শক্তি একসময় শেষ হয়ে গেল, এবার সেও কাঁদতে লাগলো। একসময় বাবা এলো। চম্পা দরজা খুলেই বলল, বাবা অস্থির হয়ে বললেন, কি হয়েছে তিতিরের? চম্পা বাবাকে নিয়ে এলো তিতিরের ঘরে। মেয়েকে ফ্লোরে মরার মতো পড়ে কাঁদতে দেখে বাবা ছুটে এলেন। কি হয়েছে মা, কি হয়েছে? তিতিরের গায়ে স্কেলের দাগ বসে গেছে। তিতির কিছুই বলতে পারল না, শুধু হিচকি দিয়ে কাঁদতে লাগলো। ভাবি বলল, বাবা, তিতির আর মা বাইরে গিয়েছিল, ফিরে এসে হঠাৎই মা তিতিরকে মারতে লাগলো, কেন তা জানি না। এমন সময় তান্নাও রুমে ঢুকলো। মা যখন তিতিরকে মারতে শুরু করে, ভাবি তখনই তান্নাকে ফোন করেছিল। ফোন পেয়ে তান্না দৌড়ে এসেছে। তান্না তিতিরকে ধরে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। বাবা এবার মাকে ঝাড়ি দিয়ে বললেন, তুমি আমার মেয়েকে এভাবে মারার সাহস কোথা থেকে পেলে? কি করেছে ও? মুগ্ধর সাথে বিয়ের কথা বলেছে তো? ইয়ার নতুন কি, তাই বলে এভাবে মারবে তুমি? মাকে চুপ থাকতে দেখে তান্না বলল, কি হলো মা, বলছো না যে? এভাবে মারলে কেন ওকে? ইস, দাগ বসে গেছে। তান্নাও কেঁদে ফেলল। বাবা আবার জিজ্ঞেস করলো, বের করে দেবো বাসা থেকে। আমার মেয়েকে জানোয়ারের মতো মেরে এখন চুপ করে বসে কাঁদছে। মা আঁচল দিয়ে চোখ মুছে পুরো ঘটনাটা বলল। সবাই কয়েক সেকেন্ড চুপ। সবার আগে কথা বলল তান্না। চোখ মুছে কান্না থামিয়ে বলল, শোন, তুই যদি ভাবিস যে এসব করলে আমরা তোকে ওই হারামজাদার সাথে বিয়ে দিয়ে দেব, তাহলে ভুল ভাবছিস। কোনো কিছু করে লাভ হবে না, এটা অসম্ভব। তোর মায়ের প্রতি সম্মান না থাকতে পারে, আমার আছে, আমাদের আছে। বাবা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। মা বলল, ওকে যদি বিয়ে করতেই চাস তো চলে যা ওর কাছে। আমরা তো তোকে আটকে রাখিনি। ভাবি তোর বাপ মা ভাই কেউ নেই, আমরাও ভাববো আমাদের কোনো মেয়ে নেই।
তিতির কথা বলতে পারছিল না, সারা শরীর ব্যথায় বিষের মতো হয়ে আছে। অনেক কষ্টে বলল, আমি গেলে তো অনেক আগেই যেতাম, তোমাদের পারমিশন ছাড়া বিয়ে করব না বলেই তো মানাতে চাইছি। প্লিজ মা, মেনে নাও না। তান্না ঘর থেকে বের হওয়ার আগে বলল, ও শাহের সীমা ছাড়িয়েছে, ও সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, মেরে ফেলো, আমার আর কিছু বলার নেই। মা তিতিরকে বলল, তোকে পেটে ধরেই বড় পাপ করেছি আমি। সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেল। শুধু চম্পা ঘরের এক কোনায় বসে কাঁদতে লাগলো। তিতির উপর হয়ে শুলো, পিঠটা বিছানায় রাখতে পারছে না। পিঠের এমন কোনো জায়গা নেই যে স্কেল পড়েনি, কোথাও কোথাও একই জায়গায় বারবার পড়েছে। উপর হয়েও ব্যথা অনুভব করলো, বুকে পিঠেও বোধহয় দু একটা লেগেছে। বাবা এসে এভাবে দেখে অস্থির হয়ে পড়েছিল। ভাইয়া এসে ওর গায়ের দাগ দেখে কেঁদে ফেলেছিল, কিন্তু মনের ভিতর এর চেয়েও যে কত ব্যথা আর দাগ রয়েছে তার খবর তো কেউ রাখে না। তিতির বালিশের নিচ থেকে ফোনটা বের করলো, বেশ কয়েকবার কল দিয়েছে মুগ্ধ। তিতির বলল, চাম্পা, দরজাটা লক করে চলে যা। চম্পা চুপচাপ দরজা লক করে বেরিয়ে গেল। তিতির ফোন দিল মুগ্ধকে। মুগ্ধর গলায় আতঙ্ক। তিতির, কি হয়েছে তোমার? ফোন করলে তখন আমি মিটিংয়ে ছিলাম, পরে এতবার ফোন করলাম ধরলে না। তিতির গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এরকম তো আগেও হয়েছে। হ্যাঁ, কিন্তু আজ আমার মনটা কেমন করছিল। কি হয়েছে বলো তো? বাবা, মা, ভাইয়া সবাই আমার রুমে ছিল, তাই ধরতে পারিনি। কেন, তুমি কি অসুস্থ? আর ভয়েসটা এমন লাগছে কেন? দুপুরে তো সুস্থ হয়েছিলে, কি হলো এর মধ্যে? বলবো নে। তুমি কোথায়? অফিসে। এখনো বাসায় যাওনি? না, 8টার মতো বেজে যাবে বের হতে, অনেক কাজ। তুমি বলো না কি হয়েছে। বাসায় যাও, তারপর বলবো। না দিদি, আমার টেনশন হচ্ছে, বলো প্লিজ, নাহলে কাজে মন বসাতে পারবো না। নতুন কিছু না, তোমার আমার ব্যাপারটা নিয়েই বাসায় আবার একটু ঝামেলা হয়েছে। দিদি, তোমাকে কি মেরেছে? তিতিরের কান্না পেল। কি করে পারে ও সবকিছু বুঝতে? মুগ্ধ আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? তোমাকে কি মেরেছে? তিতির ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ। মুগ্ধ বুঝি কিছু একটাতে ঘুষি দিল। প্রচণ্ড শব্দ হলো আর বলল, শুধু এটাই বাকি ছিল। মুগ্ধর গলাটা রাগে কাঁপছে। তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, কে মেরেছে? তাকে সবাই মিলে? মা। কি দিয়ে মেরেছে? স্কেল। কি এমন বলেছিলে? ডিটেলটা রাতে বলি। আচ্ছা, তোমাকে কি অনেক মেরেছে? মুগ্ধ এমনভাবে বলল যেন ওর গায়ে ব্যথা লাগছে। তিতির হেসে ফেলল, বলল, মোটামুটি, কিন্তু তুমি আহ্লাদ করছো বলে ব্যথাটা কমে যাচ্ছে। আমাকে সান্ত্বনা দিও না তো। এখন তুমি সামনে থাকলে আমার কপালে একটা কিস করতে, তাই না? ধুর, কি সময় কি কথা। আমাকে একটা কিস করো, দেখবে আমার অর্ধেকটা ব্যথা চলে যাবে। ফোনের মধ্যে কিস করতে পারি না আমি। ফোনে কিস করে কি লাভ? তুমি কি পাবে? পাবো। মুগ্ধ একটা কিস করলো। তিতির বলল, তুমি এত দুষ্টু কেন বলো তো? কেন? এই যে কিস করতে বললাম কপালে আর কোলে ঠোঁটে। মুগ্ধ হেসে দিল। তিতির যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এসব বলছে তা বুঝতে বাকি রইল না মুগ্ধর। ব্যথায় কুকড়ে ছিল তিতির। রাতে খেতে গেল না, কেউ ডাকতেও এলো না। 10টার দিকে ফোন দিল মুগ্ধ। তিতির বলল, বাসা গিয়েছো? হ্যাঁ। ফ্রেশ হয়েছো? খেয়েছো? তুমি তো জানো দিদির, আমি এত তাড়াতাড়ি খাই না। যাই হোক, এখন তো বলো, কি এমন বলেছিলে যে মা তোমাকে এত মারলো? সকালে মাকে প্রেসক্রিপশনের কথা বলা থেকে শুরু করে পুরো ঘটনাটা তিতির মুগ্ধকে খুলে বলল। শুধু মায়ের ব্যাপারে ডিটেলসটা বলল না, বললে শুধু শুধু কষ্ট পাবে মুগ্ধ। সব শুনে মুগ্ধ বলল, মানে কিভাবে? শেষে তো জানলোই যে আমি প্রেগন্যান্ট না। হ্যাঁ, কিন্তু যেহেতু তুমি প্রেগন্যান্সির কথা বলতে পেরেছো, সেহেতু আমি তোমার সাথে করেছি। এটাই ভাবছে মা, তুমি দেখে নিও। রাগ করো না প্লিজ, আমি বুঝতে পারিনি এমন হবে। আমি ভেবেছিলাম এবার রাজি হয়ে যাবে। তুমি আমার সাথে একবার ডিসকাস করে দিতে পারতে, তাহলে তো নিষেধ করতাম। সরি, আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হায় রে আমার সারপ্রাইজিং প্রিন্সেস রে, সব কিছুতেই কি সারপ্রাইজ দেওয়া লাগে? লাগে না, বরং লাইফের বড় বড় ডিসিশন দুজন মিলে নিতে হয়। সরি, এমন আর কখনো হবে না। এরপর থেকে সবকিছু তোমার সাথে ডিসকাস করেই করব। সেই সুযোগটা তুমি পাবে কোথায়? আমার সাথে তো তুমি থাকতেই পারবে না। কদিন পর তোমার বিয়ে হয়ে যাবে অন্য কারোর সাথে, আর আমারও।
তিতিরের প্রচণ্ড কান্না পেল, কিন্তু ও কাঁদল না। মুগ্ধ বলল, তিতির, কাল একটু দেখা করবে? কখন? দিনের বেলায় তো পারবো না, অফিস থেকে তাড়াতাড়ি বের হলেও 5-6টা বাজবে, ধানমন্ডি যেতে আরও 1 ঘন্টা। তার মানে সন্ধ্যাবেলা? ঠিক আছে, পারবো। পরের দিন সন্ধ্যাবেলা ওদের দেখা হলো। তিতিরের সারাটা শরীর ব্যথা হয়ে আছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। তিতিরের গলির সামনে থেকে মুগ্ধ ওকে পিক করে নিল। তারপর একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামাতেই তিতির বলল, এখানে যাব না। তাহলে কোথায় যাবে বলো? কোন নদীর পাড়ে? কোনো নদীর পাড়ে, রাতের বেলা সেফ না। নদীর ওপারে অন্য কোনো দিন নিয়ে যাব। আমি কোনো রেস্টুরেন্টে যেতে চাচ্ছি না। এখন কোথাও যেতে চাচ্ছি, এমন কোথাও যেতে চাচ্ছি যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। এখন এমন জায়গা আমি কোথায় পাবো? গাড়িতেই থাকি, গাড়িটা কোথাও পার্ক করো। কতক্ষণ থাকতে পারবে? 9টা। বাসায় প্রবলেম হবে না? আমার খোঁজ খবর আজকাল সেভাবে কেউ রাখে না। ভালো মতো বুঝে গেছে আমি আর যাই করি পালাবো না। 9টার মধ্যে বাসায় না গেলে ফোন করবে। মুগ্ধ একটানে হাতির ঝিল চলে গেল। পৌঁছে জিজ্ঞেস করলো, নামবে? না। মুগ্ধ অভ্যাসবশতই কথা বলতে বলতে তিতিরের একটা হাত নিজের কোলের মধ্যে নিচ্ছিল। তিতির হাতটা দিতে সংকোচ করছিল, কিন্তু ততক্ষণে মুগ্ধ দেখে ফেলেছে ওর হাতে মারের দাগগুলো নীল হয়ে আছে। রাগে, দুঃখে, ক্ষোভে মুগ্ধর কান্না পেল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলল, আরে কোথায় মেরেছে? এত কিছু হিসাব করে কি মেরেছে? ইচ্ছে মতো মেরেছে। পড়ে গিয়েছিলাম, তাই পিঠেই বেশি লেগেছে। উল্টো ঘোরো। কেন? আরে ঘোরো তুমি। মুগ্ধর চোখ মুখ শক্ত। তিতির জানে কেন মুগ্ধ ওকে ঘুরতে বলছে, কিন্তু এখন ওর কথা না শুনলে তো তুলকালাম বাঁধাবে। তিতির এসব ভাবতে ভাবতে মুগ্ধ তিতিরকে ধরে উল্টো ঘুরিয়ে চুলগুলো সরালো। সাথে সাথেই দেখতে পেল ঘাড়ের ওপর মারের দাগ। মুগ্ধ তিতিরের কামিজের চেনে হাত দিতেই তিতির বলল, কি করছো? একদম চুপ। তারপর মুগ্ধ চেনটা খুলল। পুরো পিঠটা দেখে শিউরে উঠল। পিঠে এক ফোঁটা জায়গা নেই যেখানে দাগ নেই। একটা দাগের ওপর বাঁকা হয়ে পড়েছে আর একটা দাগ। সারা শরীরটাই নীল হয়ে আছে। এটাকে মার বলে না, এটাকে বলে পেটানো। এলোপাথারি পিটিয়েছে ওকে। এই দৃশ্য দেখা মাত্রই রাগে মুগ্ধর কপালের 2 পাশের রগ ফুলে উঠল। দাঁতে দাঁত কাটল। অতঃপর চোখ ভরে গেল জলে। চেনটা লাগিয়ে দিয়ে সোজা হয়ে বসে বাইরে তাকালো। তিতির ওকে স্বাভাবিক করার জন্য জড়িয়ে ধরল। সেই ফাঁকে মুগ্ধর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই তিতির দেখার আগে তা নিজের হাতে মুছে ফেলল। তিতির বলল, এই এত কিপটামি করছো কেন? হোল্ড মি। ধরার জন্য জায়গা থাকা লাগবে তো, কোথাও তো বাদ রাখেনি। মুগ্ধর গলা কাঁপছিল। তিতির ওকে আরো ভালো করে জড়িয়ে ধরল। তারপর মুগ্ধ তিতিরকে খুব সাবধানী হাতে আলতো করে জড়িয়ে ধরল। মুগ্ধ ধরতেই তিতিরের পিঠে ব্যথা লাগলো, কিন্তু অন্তরে লাগলো 1000 ফুলের ছোঁয়া। তিতির বলল, এরকম আরো 1000 বার মার খেয়েও যদি তোমাকে পাওয়া যায় তাহলে আমি তাতে খুশি মনে রাজি। মুগ্ধ বলল, এইটুকুন একটা মেয়ে, তোমার কত ধৈর্য। আল্লাহ তোমাকে অনেক সুখী করবে দেখো। সেই সুখটা তুমি ছাড়া যেন না হয়, সেই দোয়াটা করো। মুগ্ধ হাসলো। তিতির জিজ্ঞেস করলো, হাসছো যে? এমনি। সেদিন বাসায় এসে রাতের বেলা লুকিয়ে চোখের জল ফেলল মুগ্ধ। ওর অসহায়ত্ব, অপারগতা আর মাথা গরম করে করা ভুলের কারণে আজ তিতির এতটা শাস্তি পাচ্ছে। নিজেকে মনে হলো নর্দমার কীট। তারপর কদিন ধরে মুগ্ধ অনেক চিন্তা ভাবনা করলো। তিতিরের সাথে ঠিকমতো কথা বলল না, দেখা করলো না। তাই সপ্তাহখানেক পর এক ছুটির দিনের সকালে তিতির হুট করে গিয়ে উপস্থিত হলো মুগ্ধর বাসায়। পিউ দরজা খুলে ওকে দেখেই জড়িয়ে ধরল। ভাবি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! কতদিন পর তোমাকে দেখলাম। ভেতরে এসো। কেমন আছো পিউ? ভালো। তুমি কেমন আছো ভাবি? আমিও ভালো। আন্টি কোথায়? মা রান্নাঘরে। দাঁড়াও, ডেকে আনছি। ততক্ষণে মা নিজেই চলে এলো কে এসেছে দেখার জন্য। তিতিরকে দেখেই বলল, ও মা, এ কি? কাকে দেখছি? আমার মা যে। তিতির সালাম দিয়ে বলল, কেমন আছেন আন্টি? ভালো মা। তোমার চেহারাটা দিন দিন এমন কেন হয়ে যাচ্ছে মা? জীবনে যাই হয়ে যাক, সেটা তোমাকে দেখলে যেন কিছুতেই বোঝা যায় মা। একটু নিজের যত্ন নিতে হবে। চেষ্টা তো করি আন্টি। অলওয়েজ স্ট্রং থাকবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তিতির চুপ করে রইল। মা আবার বলল,
চলো নাস্তা করবে। আন্টি আমি নাস্তা করে এসেছি, আমি এখন কিছু খাবো না, দুপুরে ভাত খাবো একসাথে। ঠিক আছে, মুগ্ধর কাছে যাও, ঘরে আছে, ওঠেনি এখনো। এ কথা বলে আন্টি রান্নাঘরে চলে গেল। পিউ তিতিরকে টেনে নিয়ে গেল ভাইয়ের ঘরের সামনে, তারপর বলল, যাও যাও, কেউ তোমাদের ডিস্টার্ব করবে না। তিতির লজ্জা পেল। পিউ আবার বলল, আরে ধুর, লজ্জা পেতে হবে না গো ভাবি, তুমিও যাও তো। পিউ চলে যেতেই তিতির দরজা ঠেলে ভেতরে ঢুকলো। মুগ্ধ নেই ঘরে, ওয়াশরুমের দরজা বন্ধ, ওয়াশরুমে গেছে বোধহয়। তাহলে তিতির ব্যাগটা সোফার ওপরে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আন্টি এভাবে বলল কেন? খুব কি চেঞ্জ এসেছে ওর মধ্যে? মুগ্ধ টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে তিতিরকে দেখে অবাক হয়ে গেল। তিতির ওর দিকে তাকাতেই একটু অপ্রস্তুত বোধ করলো। বলল, তুমি কখন এলে? কিছুক্ষণ আগে। হঠাৎ? ফোন ধরছিলে না তো কি করব, আমি থাকতে পারছিলাম না। মুগ্ধ টাওয়ালটা বারান্দায় মেলে দিতে দিতে বলল, আমাকে ছাড়াই তো থাকতে হবে সুন্দরী, থাকতে পারছো না বললে তোর হবে না। এভাবে বলছো কেন? তিতির দাঁড়িয়েছিল। মুগ্ধ তিতিরের উল্টো পাশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমি এতদিন খুব সিরিয়াসলি চিন্তা করলাম সবটা নিয়ে। আমি আগেই জানতাম তান্না কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না, কিন্তু তোমার বাবা মায়ের আশায় ছিলাম যদি কখনো তোমার বাবা মায়ের মনটা গলে আর কি। কিন্তু তোমাকে যেদিন মারলো সেদিন থেকে আমি বুঝে গিয়েছি তাদের মন কখনো গলবে না। তাই যদি হয় তাহলে আমাদের আর যোগাযোগ না রাখাই উচিত, সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তিতির মুগ্ধর কাছে গিয়ে ওর বুকে হাত রেখে বলল, এমন কথা বলো না প্লিজ। আমি না ভেবে বলছি না, গত এক সপ্তাহ ধরে দিন রাত আমি এইসব নিয়েই ভেবেছি তিতির। বাবা মা না মানলে কি আমরা আমাদের মতো সম্পর্ক রাখবো, সেটা তো আর তারা আটকাতে পারবে না। না তিতির, এইভাবে সম্পর্ক রাখা যায় না। তিতিরের কান্না পেয়ে গেল। বলল, তুমি এরকম কথা বলছো আমার বিশ্বাস হচ্ছে না। আমি রিয়েলিটিটা যা সেটা বলেছি। তুমি যখন কাউকে বিয়ে করবে তখন আমি নিজেই সরে যাব, কিন্তু তার আগ পর্যন্ত তো সম্পর্ক রাখাই যায়। আমি কখনো বিয়ে করব না। আমিও তো করব না, তাহলে সম্পর্কটা রাখতে দোষ কি? দোষ আছে। তোমার সাথে কথা বললে আমি কন্টিনিউয়াসলি কথা না বলে থাকতে পারি না। তোমার সাথে দেখা করলে ডেইলি দেখা করতে ইচ্ছা করে। তাতে সমস্যাটা কি? আমি কি তোমাকে কিছুতে নিষেধ করেছি? না, কিন্তু সমস্যাটা হচ্ছে স্মৃতির পাল্লা ভারী হচ্ছে। তিতির এবার কেঁদেই ফেলল। মুগ্ধ বলল, কাঁদছো কেন? কেঁদে কি হবে? কাঁদলে যদি সমস্যা মিটে যেত তো দুজন মিলে কাঁদতাম, কিন্তু মিটবে না যে। কাঁদা থামাও, নাহলে আমি কথা বলতে পারবো না। আমি এই কথাগুলো তোমাকে 2-3 দিনের মধ্যেই বলতাম, তুমি আজ আসাই আজকেই বলছি। সবসময় তিতির কাঁদলে মুগ্ধ পাগল হয়ে যায়, চোখ মুছিয়ে দেয়, বুকো নিয়ে আদর করে কান্না থামায়। আর আজ ও কত স্বাভাবিক, বদ্ধ ঘরের মাঝেও দূর থেকে এসব বলছে, একবার চোখটাও মুছিয়ে দিচ্ছে না। এই কি তিতিরের চেনা মুগ্ধ? পুরো পৃথিবীটা ভেঙে পড়ল তিতিরের মাথার ওপর। তিতির মুগ্ধকে নিজের দিকে ফিরিয়ে বলল, তুমি এভাবে বলো না, আমার তোমাকে অচেনা লাগছে। না, আমি বলবো যত কষ্টই হোক তিতির বাস্তবতা ফেস করতেই হবে। তিতির কিছুতেই কান্না থামাতে পারছে না। মুগ্ধ একটু থেমে আবার বলল, ধরো সিলেটে আমরা যেভাবে ছিলাম, আমি যা পেয়েছি আসার পর থেকে তা আমার প্রতিদিন পেতে ইচ্ছে করে। একটা রাত আমি ঠিক করে ঘুমোতে পারিনি। সম্পর্কে থাকলে আমাদের মধ্যে আরও অনেক কিছুই হবে, কারণ এখন আমাদের মধ্যে কন্ট্রোলটা নেই বললেই চলে। আগে আমরা জানতাম একদিন না একদিন আমরা দুজন দুজনের হবই, তাই তুমিও আগে সব কিছুতেই বাধা দিতে, আমিও তোমার বাধা শুনতাম। শত ফাজলামো করলেও কখনো সেভাবে আগাইনি। আর এখন যখন দুজনেই জানি আমাদের এক হওয়াটার কখনোই সম্ভব না, তখন তুমিও কিছুতেই বাধা দাও না, আর আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি না। পাগল হয়ে গেছি দুজন দুজনের জন্য, কন্ট্রোললেস হয়ে গেছি। শুধু মনে হয় আর তো পাবো না, এই শেষ। অসম্পূর্ণ অনিশ্চিত সম্পর্কগুলো এমনই হয়, জানো তো। তিতির চুপচাপ সব শুনছে আর কাঁদছে। মুগ্ধ আবার বলল, তিতির, যতই বলি বিয়ে করব না বিয়ে করব না, বিয়ে আমাদের করতেই হবে, কারণ আমাদের ফ্যামিলি, তোমার যে ফ্যামিলি এমন কিছু করবে যে তুমি বাধ্য হবে বিয়ে করতে। আর আমার মা, সে তো প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে থাকে। এখনও সাকসেসফুল হয়নি, কিন্তু কবে যে হয়ে যাবে জানি না। বিয়ে আমাদের দুজনেরই করতে হবে, কিন্তু তিতির যে কোনো একজনের আগে হবে। সেই দিনটি হবে আমাদের দুজনের জীবনের সব থেকে অসহ্যকর দিন।
সেদিন আমরা দুজনেই থাকবো অসহায়। অসহায়ত্বের চেয়ে কষ্টের কিছু নেই এই পৃথিবীতে। আমরা যদি এরপরও সম্পর্ক রাখি তাহলে আরো ক্লোজ হতে থাকবো। তখন এই দিনটি ফেসই করতে পারবো না তিতির। তিতির ঝাঁপিয়ে পড়ল মুগ্ধর বুকে, জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন করো না প্লিজ। যতদিন একসাথে থাকা যায় আমরা থাকি না প্লিজ। যতটুকু পাবো ততটুকুতেই তো শান্তি। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরল না, বলল, না তিতির, শান্তি নেই। আমি নিশ্চিন্তে তোমাকে আদর করতে পারি না, মন খুলে কথা বলতে পারি না। সব সময় হারানোর ভয়, আতঙ্ক, এইভাবে পারছি না আর। এই ঝুলন্ত অবস্থার একটা শেষ হওয়া চাই। তিতির কাঁদতে কাঁদতে মুগ্ধকে জড়িয়ে ধরা অবস্থাতে হাঁটু গেড়ে বসে পড়ল। মুগ্ধর হাঁটু জড়িয়ে ধরে বলল, আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ, আমি মরে যাব। মুগ্ধ তিতিরকে ওঠালো না, চুপ করে দাঁড়িয়ে রইল। তিতিরকে এভাবে কষ্ট দিতে ওর বুকটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু মুগ্ধ শক্ত করল নিজেকে। অনেকক্ষণ পর তিতির নিজেই উঠে দাঁড়ালো, কান্না আরও বাড়ল। কাঁদতে কাঁদতে মুগ্ধর বুকে হাত রেখে ধাক্কা দিয়ে দিয়ে বলল, এই তুমি দেখছো না আমি কাঁদছি? মুগ্ধ চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল। তিতির উন্মাদের মতো মুগ্ধর হাত দুটো দিয়ে নিজের চোখের জল মুছিয়ে বলল, আমার চোখের পানি মুছে দাও না, দাও না মুছে। মুগ্ধর চোখের পানিও মুছে দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তিতির এবার মুগ্ধর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। একটু পর মুগ্ধর হাত দুটো নিজের কোমরে রেখে কাঁদতে কাঁদতে বলল, ধরো না আমাকে। মুগ্ধ ধরল না, তিতিরের কান্না থামলই না, আবার বলল, ধরো না আমাকে, এমন করো না, আমি মরে যাব প্লিজ, এমন করো না, আমাকে দূরে সরিয়ে দিও না, আমাকে ছাড়ো না। মুগ্ধ এতক্ষণে বলল, তাহলে তুমি ছাড়ো তোমার ফ্যামিলিকে। তিতির অবাক হয়ে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ আরো বলল, হ্যাঁ, যেহেতু তারা অপশন দিয়ে দিয়েছে, হয় ফ্যামিলি না হয় আমি, দেন ইউ হ্যাভ টু পিক অনলি ওয়ান। তিতির মুগ্ধকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, কিছু বলল না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুগ্ধ বলল, তুমি আজ আর যেও না, আজই বিয়ে করব, তাহলে তো আমাদের আর দুজন দুজনকে ছেড়ে থাকতে হবে না। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? যদি তাই ভাবো তবে তাই। তিতির চোখ মুছল, বিশেষ লাভ হলো না। সঙ্গে সঙ্গে আবার গাল ভিজে গেল নতুন চোখের জলে। বলল, আমি জানি আমার ফ্যামিলির কাছে তুমি অনেক অপমানিত হয়েছো, তোমার তাদের উপর রাগ থাকাটাই স্বাভাবিক, কিন্তু তবুও তো আমার ফ্যামিলি, আমি রাগ করতে পারি না। উল্টো আমার ফ্যামিলি নিয়ে তুমি কিছু বললে আমার গায়ে লাগে। এখন যাই ব্যবহার করুক, ছোটবেলা থেকে যে ভালোবাসা আর সাপোর্ট দিয়েছে তা আমি ভুলতে পারি না। আর সবাই যেমন তেমন আমার বাবার জন্য আমি পারি না। আর তুমি যে ভালোবাসাটা আমাকে দিয়েছো তা সব মেয়েদের স্বপ্ন থাকে। তুমি আমার রক্তে মিশে গেছো, তা থেকে আলাদা করতে পারবো না কিছুতেই। তাই বাবা আর তুমি দুজনকেই আগলে রাখতে চেয়েছিলাম। যাই হোক, আমার জন্য অনেক কষ্ট করেছো তুমি, আর করতে হবে না। আজ থেকে তুমি ফ্রি। এ কথা বলেই তিতির ব্যাগটা সোফার ওপর থেকে তুলে বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। মুগ্ধ বলল, কোথায় যাচ্ছ? আশায়। দাঁড়াও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তিতির পেছন ফিরে তাকিয়ে হেসে বলল, লাগবে না, আমি চলে যেতে পারবো। তিতিরের চোখ উপচে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মুগ্ধ বলল, হ্যাঁ আমি জানি তুমি একা যেতে পারবে, কিন্তু যেহেতু তুমি আমার বাসায় এসেছো, এটা আমার একটা দায়িত্ব। না, আমার প্রতি আজ থেকে তোমার কোনো দায়িত্ব পালন করতে হবে না। অনেক দিয়েছো তুমি আমাকে, কোনোদিনও ভুলবো না। কথা শেষ করেই তিতির বেরিয়ে গেল। ঘর থেকে বের হতেই মুগ্ধর মা বলল, তিতির, তুমি কাঁদছো কেন মা? আন্টি, আমি চলে যাচ্ছি, মাফ করবেন। বলেছিলাম দুপুরে একসাথে খাবো, সেটা এখন আর সম্ভব না। ততক্ষণে মুগ্ধ বেরিয়ে এসেছে ঘর থেকে। তিতির বেরিয়ে যেতেই মা পেছন পেছন যাচ্ছিল। মুগ্ধ বলল, ওকে যেতে দাও মা। মুগ্ধ আটকালো না তিতিরকে। ওর মা এসে আচমকাই ওর গালে একটা চড় মারল। মুগ্ধ আকাশ থেকে পড়ল। মা শেষ কবে ওকে মেরেছিল মনে করতে পারছে না। পিউ অবাক হয়ে চেয়ে রইল। মুগ্ধ বলল, এটা কি হলো? মা বলল, তুই মেয়েটাকে এভাবে কাঁদালি কেন? মা, মাঝে মধ্যে না আমি তোমাকে বুঝেও বুঝি না। এমনি তো অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে থাকো, সারাদিন রাত আমাকে বলতে থাকো বিয়ে কর বিয়ে কর, আর আজ দিদিকে কাঁদিয়েছি বলে তুমি আমাকে মারলে। না বোঝার কি আছে, আমি তো তিতিরকে খুব পছন্দ করি। ওর মতো লক্ষ্মী, ধৈর্যশীল আর সংসারী মেয়ে খুব কমই হয়। ও তোর বউ হলে মরেও নিশ্চিন্ত থাকতাম,
কিন্তু তিতিরের ফ্যামিলি তো কোনোদিন ওকে তোর সাথে বিয়ে দেবে না। সেই জন্য আমি তোকে বিয়ে দিতে চাই। বয়স কি কম হয়েছে? কমই তো, মাত্র 31 গেল। তোর বাপ এই বয়সে এক ছেলের বাবা হয়েছিল। হ্যাঁ, কিন্তু বাবা তো। কথা শেষ করতে দিল না মা, তার আগেই বলল, আর এক চর মারবো এটা নিয়ে পেঁচালে। মুগ্ধ থেমে গেল। মা বলল, যেটা জিজ্ঞাসা করছি সেটা বল। মুগ্ধ বলল, কোনটা? কি হয়েছে? ওভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? মা, আমি ওর সাথে অনেক কড়া কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি ওকে। কেন? দরকার ছিল এটা। কি বলেছিস তুই? মেয়েটা সারাক্ষণ ফ্যামিলি থেকে কষ্ট পাই, কোথায় তুই একটু সাপোর্ট দিবি তা না, উল্টে কষ্ট দিচ্ছিস আর বলছিস দরকার ছিল। হ্যাঁ, দরকার ছিল। এবারও খুব শীঘ্রই চলে আসবে আমার কাছে, যেটা ও এতদিন পারছিল না। এত শিহর হচ্ছিস কি করে? আমি ওকে খুব ভালোভাবে চিনি মা। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। আজ আমি আঙ্গুল বাঁকিয়েছি, এখন শুধু ঘি ওঠার অপেক্ষা। এই জন্যই বলে ছেলেরা অমানুষ, মেয়েদের নিয়ে বাজি খেলতে ওরা একটুও ভাবে না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। ছেলেরা অমানুষই হয়, কারণ তাদের কাছে প্রিয়জনের একদিনের হাসি চেয়ে সারা জীবনের সুখটা বেশি ইম্পর্টেন্ট, আর তার জন্য তারা সব কিছু করতে পারে। এক বুক কান্না মুগ্ধর গলায় এসে আটকে গেল। মায়ের এবার কষ্ট হলো, কাছে এসে মুগ্ধর গায়ে হাত বুলিয়ে দিল। মুগ্ধ বলল, একবার দেখেছ ওর গায়ের দাগগুলো? এমন মার মেরেছে, শরীরের একটা জায়গাও বাদ রাখেনি। কি অমানসিক নির্যাতন করেছে ভাবতেও পারবে না। মা অবাক হয়ে বলল, সে কি? কে মেরেছে? কবে মেরেছে? কই, আমি তো কোনো দাগ দেখলাম না। সপ্তাহখানেক আগেও ওর মা মেরেছে, 3 ফিট লম্বা স্কেল দিয়ে। পুরো শরীর নীল হয়ে গিয়েছিল। এখন কি অবস্থা জানি না, ফুল হাতা জামা পরেছে বলে দেখতে পাওনি। ইস! মায়ের চোখ ছলছল করছিল, মুগ্ধরও। মুগ্ধ বলল, যেদিন মেরেছে তার পরদিনই আমি দেখা করতে গিয়েছিলাম মা। ওকে দেখে এসে আমার মাথা খারাপ হয়েছিল, আমি সহ্য করতে পারছিলাম না। অথচ মেয়েটা হাসি মুখে আমাকে সান্ত্বনা দিচ্ছিল। কিভাবে পারলো এরকম একটা মেয়েকে এইভাবে আঘাত করতে? বলো না মা, এমন ফ্যামিলি কখনো দেখেছো তুমি? আজ মেরেছে, কাল এর থেকে খারাপ কিছু করবে। আমি আর ভরসা করতে পারছি না ওকে ওর ফ্যামিলির কাছে রেখে। আবার নিয়ে আসার অধিকারটাও নেই। কি করবো বলো? তাই আমি এটাই চেয়েছি, হয় ও ফ্যামিলিকে ছেড়ে আমার কাছে চলে আসুক, না হয় ওর ফ্যামিলির কাছেই থাকুক। তারা মারুক কাটুক যা খুশি তাই করুক, জানবও না, অসহায়ত্বে ভুগবেও না। অপশন দুটো, অথচ চুজ করতে হবে একটা। অপশন কিন্তু আমি নিইনি, ওর ফ্যামিলি দিয়েছিল, কিন্তু আমরা মানছিলাম না। খুব বড় ভুল ছিল সেটা আমাদের। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্কে এইভাবে চলতে পারে না মা। এর তো একটা শেষ হওয়া দরকার ছিল, করে দিলাম শেষ। বাট শি উইল কাম ব্যাক। মা মুগ্ধর পিঠে হাত বুলিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে বাবা, বি স্ট্রং। আমি তো স্ট্রংই মা, খুব স্ট্রং, পাথরের মতো। দেখলে না, যার চোখ দিয়ে 1 ফোঁটা পানি আমি গড়তে দিইনি, আজ তার চোখের 1000 ফোঁটা জল ছড়ালাম। আমি সবই পারি মা। তিতির মুগ্ধর বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিল। চোখের পানি মুছে শেষ করতে পারছে না। মুগ্ধ এতটা বদলে গেছে? সত্যি বদলে গেছে নাকি অন্য কিছু? মাথায় কিছু ঢুকছে না। মুগ্ধ এতটা নিষ্ঠুর কবে হলো? হ্যাঁ, অন্যান্যদের সাথে মুগ্ধর নিষ্ঠুরতা ও আগে দেখেছে, কিন্তু ওর সাথে কি করে পারল মুগ্ধ? একবার চোখটা মুছিয়ে দিল না। ওর হাত দুটো কোমরে রাখার পরও জড়িয়ে না ধরে হাত সরিয়ে নিল। ব্ল্যাকমেল করলো, কিন্তু মুগ্ধ তো জানে তিতির শুধু বাবার জন্যই যেতে পারে না। পৃথিবীর সবাই জাহান্নামে যাক, কিন্তু মুগ্ধ কেন ওকে বুঝবে না? ওর সব কিছু বোঝার মানুষ যে এখন একমাত্র মুগ্ধই ছিল। আজ সেও কিনা বুঝে না বোঝার ভান করলো। ঠিকই আছে, মুগ্ধ কত কষ্ট করেছে ওর জন্য, বিনিময়ে কিছুই তো পেল না, আর কত কষ্ট করবে। একদম ঠিক কাজ করেছে মুগ্ধ। এসব ভাবতে ভাবতে কাঁদছিল আর ওড়নায় চোখ মুছছিল তিতির, কিন্তু যতই মুছছে সাথে সাথে আবার ভিজে যাচ্ছে চোখ দুটো। দুপুর নাগাদ তিতির বাসায় ফিরল। বাবা ভাইয়া নামাজ পড়তে গিয়েছে, ভাবি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, মা বোধহয় গোসলে। নিজের ঘরে গিয়ে দরজা আটকালো তিতির।
মুগ্ধর দেওয়া সব জিনিসগুলো বের করে বুকে জড়িয়ে ধরে কাঁদলো কতক্ষণ। কাঁদতে কাঁদতেই মুগ্ধর ছবি বের করলো। এই একটা ছবি আছে, নদীর পাড়ে দাঁড়িয়ে, কালো টি শার্ট পরা, চোখে সানগ্লাস, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কি সুন্দর করে হাসছে। হাসিটা দেখলেই বুকের ভেতরটা ধুকধুক করে। তিতির ছবিটাতে অসংখ্যবার চুমু খেলো পাগলের মতো। তারপর মুগ্ধর পাঠানো মেসেজগুলো বারবার পড়ল। ভয়েস রেকর্ডগুলো প্লে করতেই তিতিরের এতক্ষণের নীরব কান্নাটা ভয়ঙ্কর কান্নায় পরিণত হলো। চিৎকার করে করে কাঁদতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ভাবি দরজায় নক করলো। কান্নার আওয়াজ পেয়ে এসেছে। তিতির দৌড়ে গিয়ে দরজা খুলে ভাবিকে ধরে কাঁদতে কাঁদতেই বলল, ভাবি, ভাইকে একটু রাজি করাও না। তুমি বললে ভাইয়া মানবে। মুগ্ধকে ছাড়া তো আমি বাঁচবো না। কেউ বোঝে না কেন? ভাবি জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে, তুমি তো জানো তোমার ভাইয়া আমার কোনো কথাই শোনে না। তবুও আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। মা ডাইনিং টেবিলে লাঞ্চ রেডি করতে করতে বলল, এত কান্নাকাটি কিসের? তিতির দৌড়ে গেল মায়ের কাছে। মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা গো, মা গো, মা, মা গো, আমাকে তুমি মেরো না গো মা। আমি আর সহ্য করতে পারছি না। মুগ্ধকে ছাড়া আমার লাইফ ইম্পসিবল। মা স্বাভাবিক মুখে বলল, তাহলে মরেই যা, আজিমপুরে রেখে আসবো। তিতিরের বলতে ইচ্ছে হলো, আমি কি আসলেই তোমার নিজের পেটের মেয়ে? কিন্তু বলতে পারল না। মা বলল, প্লেট গ্লাসগুলো টেবিলে সাজিয়ে দে, যার যার জায়গা মতো। তিতির দেখলো 5টা প্লেট 5টা গ্লাস টেবিলের এক কোণায় রাখা। রাগ সংবরণ করতে একটা গ্লাস উঠিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে ফেললো তিতির। মা বলল, আরও 4টা আছে। তিতির প্লেটগুলো হাতে উঠিয়ে আছাড় মেরে ভাঙল। মা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে রইল তিতিরের দিকে। তারপর তিতির এক হাতে সবগুলো গ্লাস ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। মা বলল, যা যা ভাঙলি সব তোর বাপের টাকায় কেনা, তাই টের পেলি না। এক পয়সা আয় করার যোগ্যতা তো নেই, নষ্ট করার যোগ্যতা তো খুব ভালোভাবে আছে। যা পরিষ্কার কর। চম্পা বলল, না, তুই করবি কেন? তুই কি নোংরা করেছিস? যে নোংরা করেছে সে পরিষ্কার করবে। তিতির পানি সহ পানির জগটাও আছাড় মেরে ভাঙল। তারপর ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। পায়ের মধ্যে যে কতগুলো কাচের টুকরো ঢুকেছে। প্রথম যখন ভাঙা কাচের উপরে পা ফেললো তখন যা ব্যথা না লাগলো, তার চেয়ে অনেক বেশি লাগলো পরের স্টেপগুলোতে। প্রত্যেকবার পা ফেলার সময় ভাঙা কাচের টুকরোগুলো একটু একটু করে ভেতরে ঢুকছিল। ঘরের দরজা লাগিয়ে ওইখানেই বসে পড়ল তিতির। বাম পাটা কোলের মধ্যে নিয়ে একটা একটা করে কাজ বের করছিল, আর সেখান দিয়ে রক্ত পড়ছিল। তারপর একইভাবে ডান পায়ের নিচের কাজগুলো বের করে ফেলল তিতির। রক্তে লাল হয়ে গেছে জামা কাপড়, ফ্লোর, সব কিছু। খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে আলমারি থেকে একটা ওড়না বের করে 2 টুকরো করল। তারপর তা দিয়ে পা দুটোকে বেঁধে নিল। তারপর চোখের পানি মুছে নিল। ওর সব কিছু এখন থেকে ওরই করতে হবে। এই পৃথিবীতে আজ আর ওর বলে কেউ নেই, সবাই যার যার। সেদিন থেকেই তিতির একটা চাকরির চেষ্টা করতে লাগলো। মায়ের খোঁটাটা দিনরাত শুধু কানে বাজে। দেখতে দেখতে তিতিরের মাস্টার শেষ হয়ে গেল। তারপর একটা চাকরিও পেয়ে গেল। প্রথম মাসে স্যালারি পেয়ে তিতির যা যা ভেঙেছিল তা হুবহু ডিজাইনের এক সেট করে কিনে নিয়ে এলো। মা দেখে নির্বিকার রইলেন। এখন তিতিরের দিনকাল ব্যস্ততায় কাটে। সকালে অফিস যায়, সন্ধ্যায় বাসায় ফেরে। প্রায় 1টা বছর পার হয়ে গেছে। সেদিনের পর আর একদিনও কথা হয়নি মুগ্ধর সাথে। না মুগ্ধ ফোন করেছে, না তিতির। বাবা মা তিতিরের বিয়ের জন্য এক ছেলেকে ঠিক করেছে, তান্নার বন্ধু, যে প্রায়ই বাসায় আসে আর তিতিরকে তার সামনে বসে থাকতে হয়। ছেলেটির নাম সুহাস। সুহাস ইঞ্জিনিয়ার, বেশ স্মার্ট, সুন্দর দেখতে, নম্র ভদ্র, যেমনটা তিতিরের ফ্যামিলি চেয়েছিল। সুহাস যখন কথা বলে তিতির তা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেওয়ারও প্রয়োজন মনে করে না, শোনেই না, মুগ্ধর কথা ভাবতে থাকে। সুহাস যতক্ষণ সামনে থাকে তিতিরের মুখের দিকে হাঁ করে চেয়ে থাকে। প্রতিদিন রাতে ফোন করে তিতিরের হাই হ্যালো করে ঘুমের ভান করে। তখন সুহাস নিজেই ফোন রেখে দেয়। সুহাস আর ওর ফ্যামিলি যখন প্রথম দেখতে আসে তিতিরকে, তখনই পছন্দ করে ফেলে। আর সুহাসের মা ওকে আংটি পরিয়ে দেয়। সেদিনই সুহাসকে তিতির মুগ্ধর কথা সবটা খুলে বলেছিল।
সব শোনার পরও ও বলেছিল, আমি এসব আগে থেকেই জানি। তান্না বলেছিল আমাকে। আপনি সব জেনেও আমাকে বিয়ে করবেন? সুহাস হেসে বলেছিল, হ্যাঁ না করার তো কোনো কারণ দেখছি না। বিয়ের আগে রিলেশনশিপ সবার থাকে। আমারও গার্লফ্রেন্ড ছিল, এ নিয়েও ব্রেকআপ হয়ে গেছে। এখন আমি কি তার জন্য চিরকুমার হয়ে বসে থাকবো? সেটা তো আর সম্ভব না। আমাদের রিলেশনশিপটা আজকালকার টিপিক্যাল রিলেশনশিপের মতো ছিল না, অন্যরকম ছিল। আমি কখনোই ভুলতে পারবো না ওকে। এরকম মনেই হয় তিতির, কিন্তু বিয়ের পর সব অন্যরকম হয়ে যায়। সময় সব ঠিক করে দেয়। কিছুই ঠিক হবে না, আমি জানি। আপনি কি এটা মেনে নিতে পারবেন যে আপনার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে? তুমি বয়সেই বড় হয়েছে তিতির, বাট স্টিল ইউ টক লাইক এ টিনেজার। যাই হোক, আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না। আগে ওর বিয়ে হবে, তারপর আমি বিয়ে করব। ততদিন অপেক্ষা করতে পারবেন? তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। প্রথম দিনেই এরকম সিনেমার ডায়লগ দিচ্ছেন কি করে? ওয়েল, প্রথম দিন হতে পারে আমাদের দেখা হওয়ার, কিন্তু আমি তোমাকে অনেক দিন আগে দেখেছিলাম। তখন তুমি বোধহয় ভার্সিটিতেই পড়ো কেবল। সেদিনই তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। তিতির আর কথা বাড়ায়নি, শেষে বলেছিল, ঠিক আছে, অপেক্ষা করেন। ওর বিয়েটা হয়ে গেলেই আমাদেরটাও হবে। ওকে, আমার কোনো তাড়া নেই, আমার শুধু তোমাকে পেলেই হবে। কিন্তু আজও তিতির প্রতিটা রাত মুগ্ধর সাথে কথা বলার তৃষ্ণা মেটায় পুরনো ভয়েস রেকর্ডিং শুনে, আদরের তৃষ্ণা মেটায় পুরনো আদরের স্মৃতিগুলো রোমন্থন করে। কোনোদিন এইসব ভেবে খুব ভালো লাগে, কোনোদিন আবার প্রচণ্ড কান্না পায়, কোনোদিন মিটিমিটি হাসে, কোনোদিন কাঁদে। মাঝে মাঝে ভাবে একটা মিরাকেল কি হতে পারে না? এইভাবেই কাটছে তিতিরের জীবন। আর মুগ্ধর প্রতিটা দিন কাটে অফিসের কাজের ব্যস্ততায়, আর রাত কাটে তিতিরকে ভেবে। একমাত্র মুগ্ধর বালিশটাই জানে মুগ্ধর চোখেরও জল গড়ায়। আজও মুগ্ধ অপেক্ষায় আছে তিতিরের। মুগ্ধ ঘুমিয়েছিল, দিনটি শুক্রবার, অফিস নেই, তাই বেশিক্ষণ ঘুমানো। হঠাৎ বুকের ভেতর কোনো তপ্ত ছোঁয়া অনুভব করতেই চোখ মেলে তাকালো। তাকিয়ে দেখলো তিতির ওর বুকের মধ্যে শুয়ে আছে। মুগ্ধ তিতিরকে আরও ভালো করে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে লাগলো। হে আর নতুন কি, মুগ্ধ প্রতিদিনকার স্বপ্ন। কিন্তু হঠাৎই মনে হলো তাপটা যেন বেশি। আবার চোখ মেলে তাকালো, ঘুমটাকে ছেড়ে ফেলে আবার তাকালো। এটা তো স্বপ্ন নয়, এটা বাস্তব। প্রচণ্ড গরম তিতিরের শরীর, কপালে গলায় হাত দিল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তিতিরের। মুগ্ধকে অবাক হয়ে চেয়ে থাকতে দেখে তিতির হেসে ঘোর লাগা অসুস্থ স্বরে বলল, আমি চলে এসেছি। মুগ্ধ বলল, চলে এসেছো মানে? আর এত জ্বর নিয়ে এলেই বা কিভাবে? তিতির মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে জ্বরের ঘোরেই বলল, তোমার এই স্লিপি ভয়েসটা না খুব সেক্সি। কতদিন পর শুনলাম। আমি খাবো। মুগ্ধ অবাক হয়ে চেয়ে রইল তিতিরের দিকে। তিতিরের শরীর প্রচণ্ড গরম, চোখগুলো লাল হয়ে আছে, অসংলগ্ন কথাবার্তা বলছে। ও বোধহয় জ্বরের ঘোরে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেনি, তাই চলে এসেছে। জ্বর কমলে ঘোর কাটলে তো চলেই যাবে, শুধু শুধু মায়া বাড়াতে এলো মেয়েটা। এই দাও না, খাবো তো। মুগ্ধর ঘোর কাটলো, বলল, কি দেবো? ঘুম ঘুম ভয়েসটা। ভয়েস কি খাওয়া যায় পাগলি? খাওয়া যায়। আচ্ছা, তোমাকে দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। এ কথা বলেই তিতির মুগ্ধর গলায় একটা গভীর চুমু খেলো। মুগ্ধর চোখ দুটো আবেশে বুঝে গেল, বুকের ভেতরটা কাঁপছে। প্রায় 1 বছর পর ভালোবাসা এমন কেন হয়? আজ এত বছর পরেও মনে হয় যেন প্রথম স্পর্শ। কিছুক্ষণ পর তিতির টায়ার্ড হয়ে মুগ্ধকে ছেড়ে বালিশে মাথা রাখলো। মুগ্ধ বলল, একা একা কেন এলে? আমাকে ফোন করতে, আমি নিয়ে আসতাম। তিতির সে কথার কোনো উত্তর না দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে ধরে ঝুলে ঝুলে বলল, আই, আমাকে আজকেই বিয়ে করবে? সেসব পরে হবে, আগে বলো এত জ্বর নিয়ে এলে কেন? তোমার কাছে না এলে আমার জ্বর কি কোনোদিনও ভালো হতো? হতো না। এখন তোমার কাছে এসেছি, এক্ষুনি ভালো হয়ে যাব। কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছিল, সেই পুরনো অনুভূতি। বৃষ্টির ফোঁটাগুলো যেমন একটার উপর একটা পড়ে লাফালাফি করে, তেমনটাই ওর বলা। প্রতিটা শব্দ একটার উপর আর একটা পড়ে লাফালাফি করছে, দুরন্ত বালিকার মতো। রগুলো শোনাচ্ছে অনেকটা লয়ের মতো। বাচ্চা একটা। মুগ্ধ বলল, তুই এত পাগলি কেন রে? তুমি একটা পাগল। তুমি একটা পাগল যে।
তাই আমি একটা পাগলি। বলেই হি হি করে হেসে দিল তিতির। মুগ্ধর মনে হলো এ যেন হাসি নয়, প্রচণ্ড গরমের তাপদাহের পর কালবৈশাখীর উন্মাদ হাওয়া। হাসতে হাসতেই তিতির পড়ে যাচ্ছিল। মুগ্ধ দু হাতে তিতিরকে আলিঙ্গন করে চোখের দিকে তাকিয়ে বলল, চোখ মুখ এত শুকিয়ে গিয়েছে কেন? খাও না ঠিক মতো। খাওয়া মজ্জা না। থাপ্পড় দিব একটা ধরে। তিতির আবার হাসলো। মুগ্ধ বলল, সকালে নিশ্চয়ই কিছু খাওনি। খেয়েছি তো। কি খেয়েছো? তোমার ঘুমু ঘুমু ভয়েস। ইয়ম ইয়ম, মজ্জা মজ্জা। মুগ্ধর হাসি পেল, বলল, চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না 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 না, আমি তো তোমাকে খাবো। মুগ্ধ এবার না হেসে পারল না, বলল, আমাকে তো খালি পেটে খেতে পারবে না, আগে কিছু খেয়ে নাও তারপর আমাকে খেও। ও তাই তো, মিষ্টি তো খাওয়ার পরে খেতে হয়। তুমি শুয়ে থাকো, আমি আসছি। মুগ্ধ উঠে ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে রুম থেকে বের হলো। বের হতেই দেখলো স্নিগ্ধ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মুগ্ধকে দেখে স্নিগ্ধ জিজ্ঞেস করলো, ভাইয়া ভাবির কি অবস্থা? দেখে খুব অসুস্থ লাগছিল। ওর মারাত্মক জ্বর। আমারও দেখে সেটাই মনে হচ্ছিল। আমি দরজা খুলতেই ভাবি বলে, স্নিগ্ধ আমি একেবারে চলে এসেছি। আসল ঘটনাটা কি ভাইয়া? আমাকেও তাই বলছে। গড নোজ কি হয়। বলো কি? ওর ভাই যদি আবার ঝামেলা করে? কোলে করুক, রাস্তার কুকুরদের আমি ভয় পাই না, কিন্তু তিতিরের ওপর অত্যাচার করা এটাই আমার ভয়। সেটাই তো ভাইয়া। আর আম্মুও ঢাকায় নেই এই সময়। মা যেন কবে আসবে? মুগ্ধ দেখলো ডাইনিং টেবিলে কিছুই নেই। স্নিগ্ধ বলল, আচ্ছা আমি কথা বলে নিচ্ছি মায়ের সাথে। আর পিউ কোথায়? মুগ্ধ রান্নাঘরে ঢুকলো। হটপটে রুটি রাখা, পাশেই সবজি আর ডিমের অমলেট। মেজাজটাই খারাপ হয়ে গেল। কে বলেছে বুয়াকে এত আগে অমলেট করতে? সব পান্তা হয়ে গেছে। মুগ্ধ ঠান্ডা অমলেটগুলো ফ্রিজে ঢুকিয়ে দুটো কাঁচা ডিম বের করে পোচ করতে করতেই তিতির চলে এলো রান্নাঘরে। পেছন থেকে মুগ্ধকে জড়িয়ে ধরতেই মুগ্ধ চমকে উঠল, বলল, আরে তুমি অসুস্থ শরীরে রান্নাঘরে কেন আসলে রে বাবা? আমি আর তোমাকে ছাড়া থাকবো না, তাই চলে এসেছি। জানো আমি এতদিন তোমাকে ছাড়া অনেক কষ্টে ছিলাম। এ কথা বলে কেঁদেই ফেলল তিতির। মুগ্ধ চুলা বন্ধ করে পেছনে ফিরে তিতিরের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরল, বলল, আমি জানি। আর আমিও জানি যে তোমারও কতটা কষ্ট হয়েছে। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, হয়েছে, এবার খেয়ে নাও বাকিটা। তিতির মুগ্ধর বুকে কামড় দিতে লাগলো। মুগ্ধ বলল, কামড়াচ্ছ কেন? তুমি যে খেতে বললা। আমাকে পরে, আগে রুটি খাও। চলো রুমে চলো। তিতির ক্যাবিনেটের উপরে উঠে বসলো। তারপর পা ঝোলাতে ঝোলাতে বলল, আমি যাব না, এখানে বসে খাবো। এখানে গরম, রুমে চলো। আজ আমি কোথাও যাব না, এখানে পড়েছি বাবা, চলো তো। বসে খাবো, না হলে খাবো না। অবশেষে মুগ্ধ তিতিরের কথাই মেনে নিল। রান্নাঘরে বসেই তিতিরকে খাইয়ে দিল। তিতির বলল, আমাকে ডিম দেবে না? জানো না আমি ডিম খাই না। আচ্ছা এই দেখো, শুধু সবজি দিয়েছি। তিতির মুখে নিয়ে বলল, এ সবজিটা একদম মজা হয়নি, পচা পচা, আমি খাবো না। আরে বাবা পচা না, তোমার যতে মজা লাগছে না। মা রান্না করলে অনেক মজা হয়, একদম পচা হয় না। মা কোথায়? মাকে দেখছি না কেন? আমি মায়ের কাছে যাব। তিতির নেমে গেল। মুগ্ধ হাত ধরে থামিয়ে বলল, এ শোনো, মা বাসায় নেই, কুমিল্লা গিয়েছে। কি তাহলে আমাদের বিয়ে কি করে হবে? স্নিগ্ধ গিয়ে নিয়ে আসবে। আচ্ছা। হাসি ফুটল তিতিরের মুখে। তিতির আবার বসলো। তারপর বলল, এই তুমি না আগে পুরোটা ডিম একেবারে মুখে নিয়ে খেতে? এখন খাও না, আমি দেখব। মুগ্ধ তাই করল। তিতির হাসতে হাসতে পড়ে যাচ্ছিল। মুগ্ধ ধরে ফেলল। আর তিতির মুগ্ধর বুকে মাথা রেখে বলল, তোমার বুকটাতে এত শান্তি কেন? ভালোবাসো যে অনেক, তাই। শুধু সেজন্য নয়। তাহলে? তোমার বুকে ম্যাজিক আছে। ওরা তোমার বুকেও আছে। তিতির ওড়না সরিয়ে জামার ভেতরে তাকিয়ে তাকিয়ে বলল, কই দেখি না তো। আমারটা দেখতে পাও না তো। কারণ ম্যাজিক অলওয়েজ ইনভিজিবল হয়। ও এবার রুমে চলো, তোমার ঘুম দরকার। চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় সারা রাত এক ফোঁটা ঘুমও হয়নি। আমার কাছে আসবে বলে শুধু ভোর হওয়ার অপেক্ষা করেছো। তুমি মনের কথা বুঝতে পারো, তুমি খুব ভালো। আচ্ছা এবার চলো।
তিতির ওর সেই বিখ্যাত স্টাইলে মুগ্ধর গলা ধরে ঝুলে ঝুলে বলল, তাহলে আমাকে কোলে নাও, কোলে করে নিয়ে রুমে চলো। আচ্ছা এটুকু কষ্ট করে হেঁটে চলো, রুমে গিয়ে কোলে নিচ্ছি। না, আমি হাঁটতে পারি না, তোমার কোল মজা। ওই জন্যই তো রুমে গিয়ে কোলে নেব। ড্রয়িং রুমে স্নিগ্ধ বসে আছে, ওর সামনে কি করে কোলে নিই বলো তো? তাহলে কি হয়েছে, ওরও তো শিখতে হবে। ও যদি তোমার মতো না হয় তাহলে ওর গার্লফ্রেন্ড কষ্ট পাবে না? ওরও শিখতে হবে কিভাবে গার্লফ্রেন্ডকে কোলে নিতে হয়। মুগ্ধ অবাক হয়ে বলল, পাগলামি করে না রে বাবা, ও আমার ছোট ভাই না, আমি ওর সামনে এটা করতে পারি? তাও ঠিক, কিন্তু ওর শিখতে হবে তো। ওর শিখতে হবে না, ও পেকে ঝুনা হয়ে গেছে। আমি এতদিনেও যা করতে পারিনি, অলরেডি ওর গার্লফ্রেন্ডের সাথে তা করে ফেলেছে। তুমি কিভাবে জেনেছো? ও তোমাকে বলেছে? না বলেনি, কিন্তু আমি জানতে পেরেছি। ও, তাহলে হেঁটেই যাচ্ছি, কিন্তু প্রমিস করো রুমে গিয়েই কোলে নেবে। মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিয়ে বলল, রুমে চলো না, কোল থেকে নামাবোই না। অবশেষে মুগ্ধ বোঝাতে সক্ষম হলো এবং তিতির হেঁটেই রুমে গেল। রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিয়ে মুগ্ধ তিতিরকে কোলে নিল। তারপর মুগ্ধ ওকে কোলে নিয়ে রুমের ভেতরে হাঁটতে হাঁটতে বলল, আমার তিতির পাখিটা যে এখন একটু ঘুম দরকার। তাহলে আমাকে কোলে নিয়ে বিছানা পর্যন্ত যাও। মুগ্ধ তাই করলো। তিতির বিছানায় শুয়ে বলল, তুমিও শো আমার সাথে। শুচ্ছি, দাঁড়াও আগে তোমাকে একটা ওষুধ খাইয়ে নিই। এই না, আমি ঔষধ খাবো না, ঔষধ খুব বাজে হয়। মুগ্ধ তিতিরের পাশে বসে বলল, না খেলে তোমার সাথে শোবো না। তুমি খুব পচা, দাও ওষুধ দাও। মুগ্ধ ওকে একটা প্যারাসিটামল আর পানি দিল। তিতির বলল, এত বড় ঔষধ খেতে গেলে আমি মরে যাব। ওকে, আমি ব্যবস্থা করছি। মুগ্ধ ওষুধটাকে ভেঙে 4 টুকরো করে দিল। তিতির সেগুলো একটা একটা করে খেলো। তারপর মন খারাপ করে বলল, জানো বাবা সব সময় বড় ঔষধগুলো আমাকে ভেঙে দিত। মুগ্ধ বলল, বাবারা তো এমনই হয়। কিন্তু আমার বাবা সবচেয়ে ভালো বাবা। আচ্ছা ঠিক আছে। মুগ্ধ উঠে যাচ্ছিল। তিতির বলল, কোথায় যাও? আসছি। মুগ্ধ 1 বালতি পানি নিয়ে এলো। যখন তিতিরের মাথায় পানি ঢালছিল তখন তিতির বলে উঠল, এই তুমি আমার চুল ধুয়ে দিচ্ছ? তুমি কি আমাকে গোসলও করিয়ে দেবে? মুগ্ধ হেসে বলল, প্রয়োজন হলে দেব। কবে দেবে? যেদিন প্রয়োজন পড়বে। কবে প্রয়োজন পড়বে তা তো জানি না। মাথায় পানি দেওয়া শেষ করে মুগ্ধ নিজের টাওয়াল দিয়ে ভালো করে তিতিরের মাথাটা মুছে দিল। তিতির তো আহ্লাদে আটখানা। তারপর মুগ্ধ যখন টাওয়ালটা মেলে দিতে বারান্দায় গেল, তিতির তখন বলল, আমি তো ঔষধ খেয়েছি, এখন তো শো। বালতিটা রেখে এসে শুচ্ছি রে বাবা। মুগ্ধ যখন তিতিরের ডান পাশে শুয়ে পড়ল, তিতির মুগ্ধর গলা ধরে বলল, এই তুমি আমাকে বিয়ে করবে না? কিছু তো বললে না। তোমাকে বিয়ে করার জন্য এত কিছু করলাম, অবশ্যই করব। আমি তোমার বুকে ঘুমাবো। মুগ্ধ তিতিরকে বুকে টেনে নিল। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুগ্ধর আসলে টেনশন হচ্ছিল। তিতির যখন সুস্থ হবে তখন তো চলে যাবে, কিছুই করতে পারবে না মুগ্ধ। এতদিন ওকে ছেড়ে থাকার একটা অভ্যাস তৈরি হয়েছিল, যা আজ ভেঙে দিল। এবার ও যখন চলে যাবে ভেতর থেকে কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে। কেন এলো? কিছুক্ষণ পর তিতির মাথায় উঠিয়ে বলল, শোনো, আমরা কখন বিয়ে করব? আজকে সন্ধ্যায় নাকি আজকে রাত্রে? ঘুমিয়ে ওঠো আগে, ওষুধ খেয়েছো তো, জ্বর কমে যাবে, তখন বলবো। না, এক্ষুনি বলতে হবে। না, এখন ঘুমোতে হবে। তিতির মুগ্ধকে অবাক করে দিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি আসলে আমাকে বিয়ে করতে চাও না, আমি বুঝছি তো এবার। আরে পাগলি, না না, এই কথা কে বললো? আমি সব ছেড়ে সারা জীবনের জন্য চলে এলাম, আর এখন তুমি বলছো বিয়ে করবে না? মুগ্ধ তিতিরকে খুব নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, না বাবা, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করার জন্যই তো কত কষ্ট করলাম, বোঝো না তুমি? কিন্তু তুমি সুস্থ না হলে বিয়েটা করবো কি করে বলো তো? আর মায়েরও তো আসতে হবে। তুমি একটু ঘুমিয়ে ওঠো, তারপর এগুলো নিয়ে আলোচনা করবো। ও আচ্ছা। এই তো আমার লক্ষ্মীটা, এর অবুঝ হলেও বোঝালে সবই বোঝে। তিতির একটা বিশ্বজয় করা হাসি দিল। তারপর মুগ্ধ তিতিরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রইল। তিতিরের জ্বর মনে হচ্ছে আরো বাড়ছে। মুগ্ধর বুকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রচণ্ড গরম। তবু খুব শান্তি লাগছে মুগ্ধর, পরম শান্তি।
অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর মুগ্ধ যখন ভাবল তিতির ঘুমিয়ে পড়েছে, তখনই তিতির মাথা উঠিয়ে বলল, এই দেখো না আমার ঠোঁট ফেটে কি হয়েছে। মুগ্ধ বুঝল তিতির কি চাইছে। কোনো কথা না বলে আস্তে করে তিতিরকে ওপরে উঠিয়ে ঠোঁটে আলতো চুমু খেলো। দুপুরবেলা তিতির ঘুম থেকে উঠল। ওর এখন জ্বর নেই, রুমে একা শুয়ে আছে। যতদূর মনে পড়ে ও মুগ্ধর সাথে শুয়েছিল। মুগ্ধ কোথায় গেল? ঘর থেকে বের হয়ে কাউকে দেখতে পেল না। রান্নাঘরে যেতেই দেখলো মুগ্ধ রান্না করছে, পিউ হেল্প করছে। তিতিরকে দেখতে পেয়েই পিউ এসে ওকে জড়িয়ে ধরল, বলল, ভাবি। তিতিরও পিউকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? যেমন তেমন ছিলাম গো, তোমাকে দেখে খুশিতে লাফাতে ইচ্ছে করছে। তিতির পিউয়ের গালে একটা চুমু দিল। পিউ বলল, ভাবি সত্যি চলে এসেছো পার্মানেন্টলি? হ্যাঁ। মুগ্ধ তাকালো তিতিরের দিকে। তিতিরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল তিতির। পিউ তিতিরের কপালে হাত দিয়ে ভাইয়ের দিকে ফিরে পড়ল, ভাইয়া, ভাবি কিন্তু এখন জ্বর নেই। মুগ্ধ বলল, এখন তাহলে ওর কথা গ্রহণযোগ্যতা পাবে। তিতির মিটিমিটি হাসতে লাগলো। পিউ বলল, ভাইয়া তোর আর কিছু লাগবে? না, রান্না অলমোস্ট কমপ্লিট। আমি তাহলে গোসলে যাই। আচ্ছা যা। পিউ রান্নাঘর থেকে বের হয়ে যেতেই তিতির মুগ্ধর পাশে এসে দাঁড়ালো। মুগ্ধ তিতিরের কপালে হাত দিয়ে বলল, বাহ, জ্বর নেই দেখছি। কয়দিন ধরে জ্বর তোমার? 4 দিন। এতদিনের ওষুধগুলো কি আগের মতো ফুলে টবে গিয়েছে? হ্যাঁ। ঠিক হয়নি, ওষুধ খেলে আরো আগে সুস্থ হয়ে যেত। ঔষধ ভেঙে দেওয়ার কেউ ছিল না। বাবা? বাবা ছিল কিন্তু দেয়নি, হয়তো ভেবেছে আমি বড় হয়েছি এখন খেতে পারবো। মুগ্ধ রান্নাটা ততক্ষণে পুরোপুরি শেষ। চুলা বন্ধ করে হাত থেকে গ্লাভস খুলে রাখলো। তারপর আচমকা তিতিরের হাত ধরে একটানে বুকে নিয়ে জড়িয়ে ধরল। তিতিরও ধরল। এতক্ষণে মুগ্ধর মনে হলো তিতিরকেও পেয়েছে, কারণ তিতির এখন সজ্ঞানে। মুগ্ধ ওই অবস্থাতেই তিতিরকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি সত্যি চলে এসেছো তিতির? হ্যাঁ সত্যি এসেছি। আর যাবে না তো? না, মরে গেলেও আর যাব না। বাসায় কি বলে বেরিয়েছো? কিছু না, শুধু একটা মেসেজ করে দিয়েছি ভাইয়াকে। কি লিখেছো? লিখেছি আমি মুগ্ধর কাছে চলে যাচ্ছি, আজ আমরা বিয়ে করব। তান্না কি রিপ্লাই দিয়েছে? ভাইয়া লিখেছে আর কোনোদিনও ফিরে আসবি না। আমার বোন একটু আগের মেসেজটা দেওয়ার সাথে সাথে মারা গেছে। বাবা মাও মেসেজটা দেখে বলেছে তাদের মেয়ে মৃত। তারপর? আমি আর কোনো রিপ্লাই দেইনি। এই মেসেজ কখন দিয়েছো? সকালে। মুগ্ধ এবার তিতিরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে দুহাতে ওর মুখটা তুলে চোখে চোখ রেখে বলল, কি করে আসতে পারলে বলো তো? ভয় করেনি? না, শুধু খারাপ লেগেছে। কি করব, যত কিছুই করি না কেন এখন আর তাদের খুশি করতে পারি না। অন্যদিকে তোমাকে ছেড়েও থাকতে পারছিলাম না, তাই শেষমেশ তোমার কথাই মেনে নিলাম যে বিয়ের পর একদিন না একদিন মেনে নেবে। আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসার উপর এইটুকু বিশ্বাস আমার ছিল, আর এই জন্য আমি তোমার সাথে সেদিন ওরকম নিষ্ঠুর আচরণ করেছিলাম। সেদিনে যেন আমাকে তুমি মাফ করে দিও তিতির পাখি। আমি পরে সেটা বুঝিয়েছিলাম। সেদিনে ব্যবহারের জন্য রাগ নেই তো? না, তোমার যদি আদর করার অধিকার থাকে তো রাগ, শাসন এবং খারাপ ব্যবহার করার অধিকারও আছে। সেদিন খুব কষ্ট পেলেও পরে বুঝেছিলাম আমি। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, আজ আমার জীবন সার্থক। এইবার বলো কবে বিয়ে করব? কাল। কাল কেন? আজই বিয়ে করব আমি। কাল হয়ে গেলে আর বিয়ে করব না। কেন? কি থেকে কি হয়ে যায়। তাহলে তো মোটেও তাড়াহুড়ো করে বিয়ে করাটা ঠিক হবে না। এখনো যেন তোমার মনে না হয় যে তুমি এইভাবে চলে এসে হুট করে বিয়ে করে ভুল করেছো। আজ সারা রাত চিন্তা করো আর তোমার ফ্যামিলি কি অ্যাকশন নেই দেখো। তাছাড়া মাকে ছাড়া শুধু তুমিই তো বিয়ে করতে পারবে না। আজ স্নিগ্ধকে পাঠাচ্ছি মাকে নিয়ে আসার জন্য। কালেরই বিকেলে আমরা বিয়ে করব, ঠিক আছে? ও, মা কোথায় গিয়েছে? মুগ্ধ মনে মনে হাসলো। একবার বলা সত্ত্বেও ভুলে গেছে তিতির জ্বরের ঘরে ছিল কিনা। নিশ্চয়ই তখনকার অনেক কথাই ভুলে গিয়েছে। বলল, কুমিল্লা গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কালই। লাঞ্চের পর পিউ আর তিতির বিয়ে নিয়ে টুকটাক প্ল্যানিং করছিল। বিকালে স্নিগ্ধ রওনা দিল কুমিল্লার উদ্দেশ্যে। তারপর পিউ বলল, ভাইয়া আমার একটু বেরোতে হবে। কোথায় যাবে আবার? উফ ভাইয়া, আমি তো বড় হয়েছি না, আমার অনেক পার্সোনাল কাজ থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা যা। পিউ চলে যাওয়ার পর মুগ্ধ তিতিরকে বলল, তোমার ননদ তো আমাদের প্রেম করার সুযোগ করে দিয়ে গেল,
কিন্তু অসুস্থ মানুষের সাথে কি করে প্রেম করবো আমি? কই, এখন তো আর আমি অসুস্থ না। তাই না? মুগ্ধ হঠাৎ তিতিরকে কোলে তুলে হাঁটা শুরু করলো। প্রায় পুরো ফ্ল্যাট চক্কর দেওয়া শেষ। তখন তিতির জিজ্ঞেস করলো, কি হলো তোমার? কোলে নিয়ে ঘোরাঘুরি করছো যে? ইস, সে কি, তুমি না সকালবেলা কোলে ওঠার জন্য লাফাচ্ছিলে? তিতির তো আকাশ থেকে পড়লো। কখন? এমন না অস্বীকার নয়। সকালবেলা যা যা হয়েছে সবটা মুগ্ধ ডিটেলসে বলল তিতিরকে। স্নিগ্ধর সামনে কোলে উঠতে চেয়েছে, স্নিগ্ধকে শেখাতে চেয়েছে, সেটা শুনে তো তিতির লজ্জায় মরেই যাচ্ছিল। মুগ্ধ দুষ্টু হাসি দিয়ে বলল, সুন্দরী, এগুলো ঘোরে তোমার মনে?